ঘরে ঢুকতেই ভাবি তার ব্লাউজ দেখে বললেন, এমন টাইট ব্লাউজ জীবনে কাউকে পরতে দেখেছো? তোমার ভাইয়ের যা কাণ্ড না, দেখো তো হাত দিয়ে। আমি মন্ত্রমুগ্ধের মতো তার দিকে এগিয়ে গেলাম। গলার নিচের অংশে 2 আঙ্গুল চালাতেই আমার দম বন্ধ হয়ে আসছিল। হঠাৎ তার শাশুড়ির ডাকে দুজনেই সংবিত ফিরে পেলাম। আমাদের জীবন কথা। গল্পের নাম আড়াল। আমার জ্যাঠাতো ভাই প্রচুর পয়সাকড়ির মালিক হলেও একদিক দিয়ে ছিলেন নিঃস্ব। তার প্রথম স্ত্রী বছরখানেক আগে তাকে নপুংসক সার্টিফিকেট দিয়ে চলে গেছেন। তবুও এমন একজন লোকের ঘর আর কতদিন বা স্ত্রী শূন্য থাকতে পারে। অবশেষে পয়সার জোরে ঘরে এলেন এক অনিন্দ সুন্দরী বউ। প্রথম থেকেই আমার মনে হচ্ছিল এই সংসারও বুঝি বেশি দিন টিকবে না। ভাবির জন্য মনে মনে দুঃখ হতো। ভাবতাম, এমন সুন্দরী একটা মেয়ে যদি দরিদ্র ঘরে জন্মাতো। বিয়ের কিছুদিন পর থেকেই ভাবি আর আমার মধ্যে আন্তরিক একটা সম্পর্ক গড়ে উঠল। বলে রাখা ভালো, আমার পরিবারের সবাই তখন ঢাকায় থাকতো আর আমি বাড়িতে একটা। এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য আমাকে বাড়িতে রেখে যাওয়া হয়েছিল। একা থাকার সুযোগে ভাবি দিনে অন্তত একবার হলেও আমার রুমে আসতেন। বিভিন্ন রসালো আলাপের পাশাপাশি ভাবি তার স্বামীর নামে অনেক অনুযোগ অভিযোগ করতেন। দিন যতই গড়াতে লাগলো, এই সীমানা ক্রমেই অতিক্রম করতে লাগলাম। এক সময় বুঝতে পারলাম তার প্রতি আমি ক্রমেই দুর্বল হয়ে পড়ছি। তারপর কি হলো? তাকেও দেখেছি অনেকবার আমার দিকে অপলক দৃষ্টিতে চেয়ে থাকতে। জিজ্ঞেস করলে বলতেন, চেয়ে থাকতে আমার ভালো লাগে, তাই চেয়ে থাকি। একদিন সন্ধ্যাবেলায় ভাবি আমার রুমে এসে বললেন, শামীম, তোমার ভাই কি একটা কাণ্ড ঘটিয়েছে জানো? না তো। এসো আমার ঘরে এসে দেখে যাও। কথার মাথামুন্ডু কিছুই বুঝলাম না। ঘরে ঢুকতেই ভাবি তার ব্লাউজ দেখে বললেন, এমন টাইট ব্লাউজ জীবনে কাউকে পরতে দেখেছো? তোমার ভাইয়ের যা কাণ্ড না, দেখো তো হাত দিয়ে। আমি মন্ত্রমুগ্ধের মতো তার দিকে এগিয়ে গেলাম। গলার নিচের অংশে 2 আঙ্গুল চালাতেই আমার দম বন্ধ হয়ে আসছিল। হঠাৎ তার শাশুড়ির ডাকে দুজনেই সংবিত ফিরে পেলাম। যাবার আগে ভাবি বলে গেলেন, বৈশাখী মেলা আগামী 11 বৈশাখ, ওই দিন রাতে কিন্তু তোমার ভাই সারা রাত মেলায় থাকবেন। এই কথা শোনার পর আমার সারা শরীর অবশ হয়ে গেল। হিসাব করে দেখলাম 11 তারিখ আসতে আরও 5 দিন বাকি। এ 5টা দিন কিভাবে কেটেছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। যাই হোক, 11 বৈশাখ সন্ধ্যাবেলায় ভাবি আবার আমার কাছে এসে বললেন, কি মনে আছে তো? ঠিক রাত 1টায় আমি দরজা খুলেই রাখবো। রাত 1টা, যখন প্রকৃতি সমস্ত নীরবতা নিয়ে গভীর ঘুমে বিভোর, তখনও আমি জেগে আছি। কল্পলোকের প্রেয়সীকে আজ কাছে পাওয়ার দুর্নিবার আকাঙ্ক্ষা আমাকে বারবার মোহিত করছে। দরজা খুলে ভালোভাবে লক্ষ্য করলাম আশেপাশে কেউ আছে কিনা। তেমন কাউকে দেখা গেল না। বলে রাখা প্রয়োজন, তখনও আমাদের বাড়িতে বিদ্যুৎ আসেনি। মোটামুটি অন্ধকারে হাতড়ে হাতড়ে ভাবির দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। আবারও ভালোভাবে চারপাশ দেখে নিলাম। এবার আস্তে করে দরজায় ধাক্কা দিলাম, কিন্তু এ কি, দরজা বন্ধ। ভাবলাম হয়তো ঘুমিয়ে পড়েছেন, তাই চাপা স্বরে ডাকতে লাগলাম, ভাবি, এই ভাবি। কোনো সাড়া শব্দ নেই। 5-7 মিনিট ধরে একটানা ডাকছি, কোনো উত্তর নেই। রাগে ক্ষোভে শরীরের সমস্ত লোম খাড়া হয়ে যাচ্ছে। এবার একটু জোরে ডাকলাম, ভাবি, এই ভাবি। এরকম। আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনা ভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প। ফাজলামোর কোনো মানে হয় না, দরজা খোলো। তারপর কি হলো? ততক্ষণে ভিতর থেকে উত্তর এলো, কে ওখানে? তবে ভাবির নয়, আমার জ্যাঠাতো ভাইয়ের কণ্ঠ। আমি তখন কিং কর্তব্য বেমোড়। এ কি, ওর তো মেলায় থাকার কথা, কিন্তু এখানে কেন? তাহলে এতক্ষণ ধরে আমি যা বলেছি সবই তিনি শুনেছেন। টের পেলেন নাকি আমাদের সম্পর্কের কথা? যাই হোক, ওই সময় তড়িৎ একটা উত্তর দিয়ে চলে এসেছিলাম ঘরে। দেয়াশলাই নেই তো, তাই ওনার কাছে এসেছিলাম একটা ম্যাচের জন্য, এমনটাই বলেছিলাম। কে জানে কতটা বিশ্বাস করেছিলেন। পরদিন লজ্জায় দুঃখে কারো সামনে দাঁড়ানোর সাহস পাইনি। একদিন পরেই ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। কিছুদিন পর খবর নিয়ে জানতে পারলাম তাদের দুজনার ছাড়াছাড়ি হয়ে গেছে। নিজেকে প্রশ্ন করলাম, এ কি আমার কারণে,
নাকি ছাড়াছাড়ির মূলে রয়েছে আমার জ্যাঠাতো ভাইয়ের নপুংসকতা? যদি আমার কারণে হয়ে থাকে তাহলে নিজেকে কিভাবে ক্ষমা করব ভাবি? তুমি তো আমাকে ক্ষমা চাইবার সুযোগটাও দিলে না। মোহাম্মদ সারোয়ার আলম শামীম, কবিরপুর সাভার থেকে। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।